দেখেন আপনাদের সিলেবাসে আছে হচ্ছে লোড কার্ভ, সিলেকশন অফ প্ল্যান্ট, স্টেশন পারফরমেন্স এন্ড ক্যারেক্টারিস্টিক্স, আপনার আর বাংলাদেশ পাওয়ার সিস্টেম। ঠিক আছে, এগুলো তো আপনাদের পিডিএফ দেয়া আছে, লেকচার গুলো দেয়া আছে, দেখবেন লোড কার্ভের সিলেকশন অফ প্ল্যান্ট, স্টেশন পারফরমেন্স এন্ড ক্যারেক্টারিস্টিক্স। লাস্ট ক্লাসে যে আমি একটা রেকর্ডেড ভিডিও দিয়েছিলাম, ওটা কি সবাই দেখেছেন? না ম্যাম, এখনো দেখা হয়নি। ওটা ওটা কিন্তু দেখবেন বাবা, কারণ ওটাতে অনেক কিছু ইম্পর্ট্যান্ট আমি বলেছি, যেগুলো হচ্ছে আপনাদের ফাইনাল আর কুইজ সে দুটোর জন্য ইম্পর্ট্যান্ট। আপনাদের কুইজ তো থার্সডে, আপনারা তো ওয়েডনেসডে ছাড়া দেখবেন না, কিন্তু একটু আগে দেখেন, তাহলে আমি প্রবলেমগুলো সলভ করতে পারবো যদি প্রবলেম হয়। আর এই যে বাংলাদেশ পাওয়ার সিস্টেম যেটা, এটা হচ্ছে আপনাদের, দেখেন আমি এখানে কতগুলো মেটেরিয়াল পোস্ট করেছি, লক্ষ্য করেন এখানে কতগুলো মেটেরিয়াল পোস্ট করেছি, তার মধ্যে হচ্ছে এইটা, দাঁড়ান আমি বলে দিচ্ছি। এটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, গুড। তাহলে এখানে দেখবেন যে আমি কিন্তু এই টপিকগুলো আপনাদের লোড কার্ভ শুরু হওয়ার আগে পড়িয়েছিলাম, মনে আছে কিনা আমি জানি না। এই যে দেখেন, একটু এই স্ট্রাকচারটা দেখলে হয়তো মনে পড়বে যে আপনার জেনারেশন এন্ডে কে কে আছেন, তারপর ট্রান্সমিশন শুধুমাত্র এককভাবে আপনার পিজিসিবি যে করে, তারপরে ডিস্ট্রিবিউশন এন্ডে কি কি আছে আমি বলেছিলাম এগুলো। এটা কিন্তু একটা রিভিউ অলরেডি আপনাদেরকে আমি বলেছিলাম লোড কার্ভ শুরু হওয়ার আগে। ঠিক আছে, আপনারা এই পিডিএফটা থেকে বাবা এমসিকিউ এর জন্য পড়বেন, হ্যাঁ, টুকটাক এমসিকিউ এর জন্য, যে ধরেন এই স্ট্রাকচারটা একটু পড়বেন, তারপরে হচ্ছে ইনস্টল ক্যাপাসিটি কেমন, তারপরে ধরেন যে আমাদের রিনিউয়েবল এনার্জি পেনিট্রেশন কেমন, ছোটখাটো টুকটাক যেগুলো, সেগুলো এমসিকিউ এর জন্য পড়বেন। ঠিক আছে, তারপরে দেখেন যে এই পিডিএফটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনাদের। আর আরো কিছু পিডিএফ আছে, ওগুলো হচ্ছে আপনাদের এই কুইজের সিলেবাসে না, ওটা আপনার নিজেদের মতো করে জানার জন্য দিয়েছি আমি। ঠিক আছে, অতগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখবেন যেখানে আমি আর অনেক কিছু দিয়েছি আমি দেখাচ্ছি, ওগুলো হচ্ছে আপনারা যেন পড়ে পড়ে জানতে পারেন পরবর্তীতে। আপনাদের ধরেন আপনারা 4 বছর শেষ করলেন, তারপরে আপনারা পাওয়ার সেক্টর সম্পর্কে কিছু জানতে চাচ্ছেন, তখন আপনারা ওখান থেকে পড়ে পড়ে বুঝতে পারবেন। ঠিক আছে, আর এখান থেকে যেগুলো বললাম যে এই পিডিএফটা থেকে শুধু আপনারা এমসিকিউ এর জন্য একটু চোখ বোলাবেন। আমি অলরেডি বলে এসেছি যেগুলো, সেগুলো এই যে বাংলাদেশের এই যে আপনার গ্রিড লাইনগুলো এখানে দেয়া আছে, যে কিভাবে বেড়েছে আপনার 2019 পর্যন্ত লেটেস্টটা এখানে দেয়া আছে। দেখেন হাইয়েস্ট কিন্তু আপনার এখন ট্রান্সমিশন লাইন হচ্ছে কত, দেখেন 400 কিলো ভোল্টের ভোল্টেজ লেভেলটা। ঠিক আছে, এখনো আপনার এই যে 400-এর উপরে যায়নি, 400 কিলো ভোল্টের উপরে। এখানে তো আপনার মুখস্থ কিছু না, একটুখানি চোখ বুলাবেন, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক, সেগুলো মানে ইম্পর্টেন্ট যেগুলো নোটিসেবল আর কি, যেগুলো আপনাদের দরকার হতে পারে, সেগুলো একটু রিডিং দিবেন, শুধুমাত্র এমসিকিউ এর জন্য এটা। ঠিক আছে, দেখেন রিনিউয়েবল এনার্জির মধ্যে কি কি পড়ছে এখানে। এই পিডিএফটা আপনারা কুইজের জন্য পড়বেন, অনেকগুলো দিয়েছি না, সেগুলো কিন্তু সবগুলো দেখে মাথা খারাপ করার কোনো দরকার নেই। দেখেন বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত আপনার এই যে গ্যাসের উপরই ম্যাক্সিমাম মানে আপনার ডিপেন্ডেন্সিটা আমাদের পাওয়ার জেনারেশনের জন্য। ঠিক আছে, এগুলো যেগুলো বললাম সেগুলো থেকে আপনার টুকটাক ছোটখাটো এমসিকিউ এর জন্য দেখবেন। আর হচ্ছে আমি যে লাস্ট ক্লাসে ভিডিওটা দিয়েছিলাম, সেটা কি দেখেছেন কিনা, সেখান থেকে কোনো প্রবলেম আছে কিনা আপনাদের? বাবা ওটা দেখেছেন নাকি দেখেননি আমাকে বলেন, আমি তাহলে একটু একবার রিভিউ দিয়ে দিই। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম, রিভিউ দিন তাহলে। আচ্ছা, এই যে দেখেন বাবা, এখানে লোড ডিভিশনের এই এই পয়েন্টটা থেকে আমি শুরু করেছিলাম, যে কিভাবে আপনি লোডগুলো ডিস্ট্রিবিউট করবেন। ঠিক আছে, আমি রেকর্ডেড ভিডিওতে কিন্তু বলেছি, ওটা কিন্তু ভালো করে শুনবেন, কারণ ওখান থেকে আপনাদের ফাইনালে যেমন কোশ্চেন হবে, এই যে যে আমাদের নেক্সট অ্যাসেসমেন্টটা সেখানেও কোশ্চেন হবে, এটা কিন্তু এই গ্রাফগুলো একটু বুঝতে হবে। যে আমি বলেছিলাম যদি আপনি এরকম একটা ধরেন জেনারেটিং স্টেশনে আপনার 2টা ইউনিট আছে পাওয়ার জেনারেট করার জন্য, তাহলে এখান থেকে আমাকে বলেন তো যে কোনটা বেশি ইফিশিয়েন্ট। এটা হচ্ছে আপনার ইনপুট আউটপুট কার্ভ দেয়া, আমাকে বলতে পারবেন যে কোনটা বেশি ইফিশিয়েন্ট?
এই যে ইনপুট আউটপুট কার্ভ দেখে আপনি বুঝতে পারছেন যে এখানে একটা ইউনিট এ একটা ইউনিট বি। এটা হচ্ছে দেখেন একটা কনস্ট্যান্ট আউটপুট চিন্তা করেন সে 6 মেগাওয়াট। এই 6 মেগাওয়াট জেনারেট করতে আপনার দেখেন ইউনিট এ কে কি পরিমাণ ইনপুট দিতে হচ্ছে, আর সেম 6 মেগাওয়াট জেনারেট করতে আপনি দেখেন ইউনিট বি কে কি পরিমাণ ইনপুট দিতে হচ্ছে। তাহলে আমাকে এখন আপনারাই বলেন যে কে বেশি ইফিশিয়েন্ট আপনাদের মনে হচ্ছে? এ। এ, ভেরি গুড। কারণ হচ্ছে কি আপনার কম ইনপুট লাগছে না বাবা, দেখেন সেম আউটপুট তৈরি করার জন্য, তাহলে ইফিসিয়েন্সি হচ্ছে আপনার এর বেশি। এই গ্রাফগুলো একটু বুঝলেই হবে, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। ওই ভিডিওটা একটু ভালো করে দেখেন প্লিজ, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে। এটা আমি কি বলেছিলাম বলেন তো এখানে? এটা বলেছিলাম যে আপনি যে এই যে লোডগুলো যে ভাগ করবেন দুটো ইউনিটের মধ্যে বা দুইয়ের বেশি, আপনাকে খেয়াল রাখতে হবে কি যে একটা ডেরিভেশন আমি করে দিয়েছি দেখেন এখানে ওটা আমি একটু লিখে দিয়েছি, দেখেন ভিডিওটাতে আছে, ওটা দেখবেন অবশ্যই। ওখানে দেখা যাচ্ছে যদি আপনার এই ইউনিটগুলোর ইনক্রিমেন্টাল রেট যদি সমান হয়, তাহলে হচ্ছে আপনি মানে তাদের তাদের দুইটা ইউনিটের জন্য আপনার সবচেয়ে কম কম ইনপুট লাগবে। মানে হচ্ছে আপনার যখন দুইটা বা তার বেশি ইউনিট থাকবে, তখন আপনি দেখবেন কি তাদের কম্বাইন্ড ইনপুটটা আপনাকে কতটুকু দিতে হচ্ছে কোনো একটা স্পেসিফিক লোড জেনারেট করার জন্য বা সাপ্লাই দেওয়ার জন্য। তাহলে আপনার এখানে কি হচ্ছে দেখেন ওয়াই অক্ষে বসানো হচ্ছে কম্বাইন ইনপুটটা, এখানে যেমন ইউনিট এ আর বি আছে, এখানে তাদের জন্য কম্বাইন ইনপুটটা এখানে আমরা প্লট করেছি। আর এক্স অক্ষে আছে কি আপনার লোড অন ইউনিট এ। আপনি ধরেন টোটাল আপনার 4 মেগাওয়াট লোড আছে, ঠিক আছে? আপনি কিন্তু এখন 4 মেগাওয়াট লোডটা এ আর বি এর মধ্যে ভাগ করবেন। এখন ভাগ করবেন কিভাবে, যে এ কে আপনি 2 দিবেন, বি কে 2 দিবেন, ইকুয়াল করবেন, নাকি কাউকে 3 মেগাওয়াট দিবেন, কাউকে 1 মেগাওয়াট দিবেন, এভাবে করবেন। সেটা কিভাবে করা হচ্ছে দেখেন, ওয়াই অক্ষে আপনি বসাচ্ছেন হচ্ছে তাদের দুজনের জন্য কম্বাইন ইনপুটটা কত দরকার হচ্ছে আপনার সেটা, আর এক্স অক্ষে বসানো হচ্ছে আপনার লোড অন ইউনিট এ। 4 মেগাওয়াট যদি আপনার লোড হয়, দেখেন এখানে এটা বুঝে কি বুঝতেছেন বলেন তো বাবা? এখানে আপনার টোটাল লোড যদি হয় আপনার 4 মেগাওয়াট, 4 মেগাওয়াট, তাহলে আপনি এখানে জিরো মানে হচ্ছে কি ইউনিট এ কে দিচ্ছেন 0 মেগাওয়াট, তার মানে বি কে কত দিচ্ছেন বলেন তো? যদি আপনি ইউনিট এ কে 0 মেগাওয়াট দেন, তাহলে এ আর বি এর জন্য কম্বাইন ইনপুট লাগবে হচ্ছে আপনার অলমোস্ট 90-র মতো। শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাম। জি ম্যাম। ওকে, জি ম্যাম। আচ্ছা এখন আপনি যদি এর দিকে লোড বাড়ান, ধরেন 1 দিলেন, তাহলে এখন বলেন তো বি এর লোড কত হলো? এ কে যা দিবেন তার বাদ বাকিটা তো বি কে দিবেন, তাই না? এটা সেটা বোঝানো হচ্ছে এখানে, দেখেন এখানে লক্ষ্য করেন যে 4 মেগাওয়াট লোড হচ্ছে আপনার টোটাল। এ কে যদি আপনি এখানে 1 মেগাওয়াট দেন, তাহলে বাকি 3 মেগাওয়াট দিচ্ছেন কাকে? বি কে। দুটোই তো ইউনিট আপনার। তাহলে যদি আপনি বি কে 3 আর এ কে 1 মেগাওয়াট দেন, তাহলে আপনার দেখেন কম্বাইন ইনপুট তাদের জন্য কমে যাচ্ছে একটু, এই গ্রাফটা থেকে দেখা যাচ্ছে। এই গ্রাফটা বুঝতে পারছেন কিনা সেটা হচ্ছে আমার কথা। এভাবে আপনি দেখবেন কি যে আপনি যদি এ কে আরেকটু লোড বাড়ান, ধরেন 2 করে দিচ্ছেন, এ কে 2, তার মানে বাদ বাকিটা বিতে যাচ্ছে, বি কে 2, তাহলে আপনি দেখেন ইনপুটটা কিন্তু আরেকটু কমছে, কম্বাইন ইনপুটটা। এভাবে আপনার কি করা হচ্ছে যে সেখানে আপনার মিনিমাম ইনপুট লাগছে দুইটা ইউনিটের জন্য, সেই পয়েন্টটা আপনি সেট করবেন, সেভাবে আপনি লোডটাকে ডিস্ট্রিবিউট করবেন। তাহলে আপনি এখানে দেখেন সবচেয়ে কম মেগাওয়াট দেখা যাচ্ছে, তার মানে কি আপনি এ কে মানে কম মেগাওয়াট ইনপুট আপনার সেটা, এর জন্য আপনি তার মানে এ কে কত দিবেন 3.5 আর বি কে দিবেন হচ্ছে 0.5। এভাবে আপনি লোডটা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করবেন। এগুলো এভাবে সবগুলোই আপনার এভাবে করা আছে, সবচেয়ে মিনিমাম পয়েন্টটা দিয়ে আপনি আপনি কি করবেন, লোডটাকে ভাগ করবেন ওদের দুজনের মধ্যে। এই গ্রাফটা কি বুঝছেন? এই গ্রাফটা আমি যদি বলি আপনি যে ইকুয়ালি লোডটা ভাগ করবেন, ধরেন আপনার লোড আছে হচ্ছে 8 মেগাওয়াট, আপনাকে যদি আমি বলি যে মানে এ আর বি ইউনিটের মধ্যে আপনি ইকুয়ালি দুটো লোডটাকে ভাগ করবেন, তাহলে আপনি কত কত করে দিবেন বলেন দেখি আমাকে? 4 4 চার 4 চার 4। করে, এখন 4 4 করে দিয়ে দেখবেন যে আপনার ইনপুটটা কেমন, সেটা আপনি সেটা বের করতে পারবেন না? যদি আমি বলি ইকুয়ালি ভাগ করেন, বা যদি আমি বললাম যে ধরেন একে 5 দেন একে 3 দেন, তাহলে আপনি সেটা এখান থেকে বের করতে পারবেন কিনা আমাকে সেটা বলেন। যে 4 এখানে দিয়েছেন, 5 এখানে, হ্যাঁ, তাহলে একে 5 দিচ্ছেন, তার মানে আপনার ইনপুটটা কেমন। ঠিক আছে, এগুলো বুঝলেই হবে, আর আমার রেকর্ডিংটা শুনলে ইনশাআল্লাহ আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। আর এই ডেরিভেশনটা আমি করে দিয়েছি বাবা, আপনাদের পরীক্ষা কিন্তু এবার ছোট একটা আমি ডেরিভেশন দেবো। ঠিক আছে, একটা ডেরিভেশন দিব, আমি যে ডেরিভেশনগুলো লাস্ট রেকর্ডের ভিডিওতে করেছি সেগুলো একটু ভালো করে দেখবেন। এখানে একটা ডেরিভেশন আছে আমি করে দিয়েছি, দেখেন এখানে ডেরিভেশনের সামারিটা হচ্ছে কি যে আপনার কখন আপনার দুইটা ইউনিটের জন্য মানে সবচেয়ে মিনিমাম কম্বাইন ইনপুট লাগবে, তখন কখন সেটা হচ্ছে কি যখন দুইটার ইনক্রিমেন্টাল রেট সমান হবে। ধরেন ইউনিট এ ইউনিট বি দুইটা আপনার কাছে আছে ইউনিট, এখন আপনার যখন তাদের দুজনের ইনক্রিমেন্টাল রেট সমান হবে, তখন তাদের জন্য সবচেয়ে লেস কম্বাইন ইনপুট লাগবে, লিস্ট।
সেটা এখানে আপনার প্রুফ করা আছে। ঠিক আছে, দেখবেন এটা আমি লিখেও দিয়েছি, একটু এটা লিখে দিয়েছি, হয়তো অনেক কিছু এখানে বোঝা যাচ্ছে না বা এলোমেলো আছে, আমি লিখে দিয়েছি, দেখেন ভিডিওটাতে। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার ইনক্রিমেন্টাল রেট কার্ভটা এখানে ড্র করা হয়েছে, লক্ষ্য করেন ইনক্রিমেন্টাল রেট কার্ভটা ড্র করা হয়েছে। এটা হচ্ছে আপনার ইউনিট এর জন্য, এটা হচ্ছে বি এর জন্য। আচ্ছা, এখানে এখানে কি করা হচ্ছে দেখেন, এটা এ আর এটা বি এর আপনার ইনক্রিমেন্টাল রেট কার্ভ। ইনক্রিমেন্টাল রেট কার্ভটা মনে আছে আপনাদের, যে আম, জি ম্যাম। কথা কি কেটে গিয়েছে বাবা? না ম্যাম, শুনতেছি। আচ্ছা, ইনক্রিমেন্টাল না রেটটা কি ম্যাম, মনে শুনতেছি। আছে বাবা? আপনার ইনপুট আর আউটপুট কার্ভ ছিল, মনে আছে আপনাদের? এই যে ইনপুট আউটপুট কার্ভটার যেটা স্লোপ, সেটা কিন্তু হচ্ছে আপনার ইনক্রিমেন্টাল রেট কার্ভ, তাই না? মনে আছে কিনা? জি ম্যাম। এখানে কি করা হচ্ছে দেখেন, যে ইনক্রিমেন্টাল রেট কার্ভটা এখানে আপনাকে গিভেন, ঠিক আছে? এখন আপনাকে এখানে কি করা হচ্ছে দেখেন, একটা কম্বাইন ইনক্রিমেন্টাল রেট কার্ভও দেওয়া আছে। এটা কিভাবে ড্র করা হয়েছে লক্ষ্য করেন একটু, যে আপনার একটা সেম মানে একটা সেম ইনক্রিমেন্টাল রেটের জন্য, ধরেন এখানে ইনক্রিমেন্টাল রেট কত, 6, ধরেন 6 ইনক্রিমেন্টাল রেট। আচ্ছা, এখন 6 ইনক্রিমেন্টাল রেটে আপনি কি দেখতে পাচ্ছেন, যে এটা হচ্ছে এ এর জন্য ইনক্রিমেন্টাল রেট কার্ভ। 6 ইনক্রিমেন্টাল রেটে কিন্তু আপনার এ হচ্ছে একটা লোডকে সাপ্লাই দিচ্ছে, দেখেন এই গ্রাফটা। ধরেন এখানে 1 মেগাওয়াট একটা লোডকে সাপ্লাই দিচ্ছে, কিন্তু ইনক্রিমেন্টাল রেট 6 এর জন্য কি বি কোনো লোডকে সাপ্লাই দিচ্ছে নাকি? দেখেন তো, এখানে কিন্তু বি কে আপনি কাট করতে পারছেন না গ্রাফটাকে। তার মানে 6 ইনক্রিমেন্টাল রেটের জন্য শুধুমাত্র আপনার এটাই অপারেট করছে এবং সে 1 মেগাওয়াট লোড সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এভাবে আপনি কি করবেন, ধরেন আপনাকে একটা সার্টেন অ্যামাউন্টের লোড দেয়া আছে, একটা সার্টেন অ্যামাউন্টের, ধরেন আপনাকে বলা আছে যে 10 ইনক্রিমেন্টাল, সরি 10 মেগাওয়াট লোডটাকে আপনি কিভাবে ভাগ করবেন এ আর বি ইউনিটের জন্য। তখন আপনি কি করবেন বাবা, এই যে 10 মেগাওয়াট লোড, সেটার জন্য আপনি দেখেন এটা হচ্ছে আপনার কম্বাইন ইনক্রিমেন্টাল রেট কার্ভটা এ আর বি এর জন্য। এই যে একটা সিঙ্গেল ইনক্রিমেন্টাল রেটের জন্য আপনার এই লোডগুলোকে আপনার আসলে মানে একটা লোডের জন্য আপনার ইনক্রিমেন্টাল রেটগুলোকে যোগ করে তারপরে প্লট করা হয় এখানে। এখন এটা হচ্ছে কি আপনার এ আর বি এর কম্বাইন ইনক্রিমেন্টাল রেট গ্রাফ। যদি আপনাকে বলা হয় 10 মেগাওয়াট লোড আপনি কিভাবে ভাগ করবেন, তাহলে দেখেন 10 মেগাওয়াট বরাবর এখানে যেখানে ছেদ করছে, এটা হচ্ছে আপনার এ আর বি এর কম্বাইন ইনক্রিমেন্টাল রেট কার্ভ। এটার জন্য আপনি জাস্ট কি করবেন, লাইনটাকে একটু স্ট্রেচ করবেন। স্ট্রেচ করলে দেখবেন যে এটা বি কে কোথায় ছেদ করছে আর এ কে কোথায় ছেদ করছে। লক্ষ্য করেন একটু, যদি 10-এর জন্য আপনি চিন্তা করেন, যদি একটু স্ট্রেচ করেন, দেখেন তো এটা এর এর জন্য আপনার ছেদ করছে দেখেন কত, 6-এর চেয়ে একটু কম, কারণ 5-এর চেয়ে একটু বেশি, মাঝখানে 5 আছে তো, 6-এর চেয়ে একটু কম, 5-এর চেয়ে একটু বেশি, এত মেগাওয়াট। তার মানে 5-এর চেয়ে একটু বেশি মেগাওয়াট আপনি সাপ্লাই দিবেন হচ্ছে, মানে লোড করাবেন হচ্ছে এতে। আর বাদ বাকি কত থাকলো, ধরেন 5 পয়েন্ট সামথিং বাদ দিলে আপনার 4 পয়েন্ট সামথিং থাকছে, দেখেন তাহলে এটা আপনি আরেকটু স্ট্রেচ করলে দেখবেন যে বি, এটা বি এর জন্য কিন্তু দেখেন আপনি 4 পয়েন্ট সামথিং পাচ্ছেন। মানে মোট কথা হচ্ছে, আমি আরেকবার বলি, সেটা হচ্ছে কি, যে আপনাকে যদি একটা লোড দেওয়া হয়, টোটাল লোড, সে আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরেন হচ্ছে ধরেন 8 মেগাওয়াট লোড। বলেন তো কিভাবে করবেন আমাকে, যে 8 মেগাওয়াট লোডটা এ আর বি কে কিভাবে ভাগ করাবেন, কিভাবে ডিস্ট্রিবিউট করাবেন? 8 মেগাওয়াট লোডের জন্য একটা প্রথমে লম্ব টানবেন, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কম্বাইন মানে এ আর বি মিলে হচ্ছে আপনার 8 মেগাওয়াট লোডটা এখানে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি তাদেরকে কতটুকু লোডিং করবেন, সেটা হচ্ছে কি, 8 মেগাওয়াট লোডের জন্য এরকম একটা স্ট্রেট লাইন টানবেন, এটা হচ্ছে ইনক্রিমেন্টাল কম্বাইন ইনক্রিমেন্টাল রেটকে এখানে ছেদ করছে। এটা আবার কি করবেন বলেন তো বাবা, এটা এদিকে একটু এক্সটেন্ড করবেন, তাহলে সিম্পলি দেখবেন কি, যে এ কে কোথায় ছেদ করছে আর বি কে কোথায় ছেদ করছে, তার করেসপন্ডিং লোডই আপনি আসলে দুটার মধ্যে ভাগ করে দিবেন। দেখেন এই দুটো লোডকে যোগ করলে দেখবেন 8 মেগাওয়াটই হবে। যদি এটা স্ট্রেচ করেন দেখবেন এটা হচ্ছে আপনার এর গ্রাফটা হচ্ছে দেখবেন অলমোস্ট এখানে 5-এর কাছাকাছি হচ্ছে, দেখেন 5-এর কাছাকাছি হচ্ছে, দেখেন এটা এর গ্রাফটা স্ট্রেচ করলেন করে এখানে 5-এর কাছাকাছি একটা পয়েন্ট ছিল, মানে 5 মেগাওয়াট আপনি এ কে লোড করাবেন, আর বাকি থাকলো আপনার কিন্তু 3 মেগাওয়াট। দেখেন এটা আপনি আরেকটু স্ট্রেচ করে দেখবেন এই যে বি এর যে গ্রাফটা, সেটাকে কিন্তু দেখেন ও ছেদ করছে, দেখেন এই যে মাঝামাঝি 3 মেগাওয়াটে, এই দেখেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনি বের করতে পারবেন যে কিভাবে আপনি লোডটাকে ডিস্ট্রিবিউট করছেন। একটা যদি আপনাকে ইনপুট আউটপুট ইনক্রিমেন্টাল রেট গ্রাফ দেওয়া থাকে 2টা ইউনিটে, তাহলে কিন্তু আপনি এখান থেকে জিনিসটা বের করতে পারবেন। পারবেন না এটা বের করতে এখন? জি জি ম্যাম, ম্যাম। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ।
আচ্ছা, এখানে টেবিলটা দেওয়া আছে, আর এখানে দেখবেন যে এই যে স্টেশন পারফরমেন্সের একটা ডেরিভেশন আছে। ডেরিভেশনটা এখানে একটা ছোট্ট সমস্যা আছে, ঠিক আছে? এটা আমি কিন্তু আপনাদের ওই ভিডিওতে ঠিক করে দিয়েছি, ঠিক আছে? এই ডেরিভেশনটা একটু পড়বেন, কি একদম সোজা। এখানে বলেছে হচ্ছে কি আপনি একটা স্টেশনের ইনক্রিমেন্টাল রেট যদি আপনি বের করতে চান, তাহলে প্রতিটা এলিমেন্টের ইন্ডিভিজুয়াল ইনক্রিমেন্টাল রেটটাকে কনসিডার করতে হবে, ঠিক আছে? এটা আমি দেখেন ডেরিভেশনটা করে দিয়েছি, এটা একটু দেখে নিয়েন। আচ্ছা, এবার আসেন হচ্ছে ক্যাপাসিটি স্কেডিউলিং। ক্যাপাসিটি স্কেডিউলিং হচ্ছে কি যে আপনি একটু আগে কিন্তু লোডগুলো ভাগ করেছেন ইউনিটগুলোর মধ্যে, কিন্তু আপনি কিন্তু যে ধরেন আপনার জেনারেশন সাইডে কতগুলো ইউনিট আছে তাদেরকে কি অর্ডারে আপনি মানে লোডটা ডিস্ট্রিবিউট করবেন, যে প্রথমে কাকে করবেন তারপর কাকে করবেন, এটা কিন্তু আপনি এখনো সেট করেননি। এটা হচ্ছে কি আপনার ক্যাপাসিটি স্কেডিউলিং এর মাধ্যমে করা হয়। দেখেন আসলে কি করা হয়, যে আপনার মেইন উদ্দেশ্যটা আসলে কি, একটা পাওয়ার প্ল্যান্ট আপনি তৈরি করলেন। একটা পাওয়ার প্ল্যান্টের জন্য ধরেন আপনার অনেক কস্ট আছে, কতটুকু সাইজ, কতটুকু কস্ট, এগুলো কিন্তু সব আপনার ডিপেন্ড করবে কিসের উপর? এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার একটা বছরে আপনার অ্যানুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড কত, তার উপর ডিপেন্ড করবে সম্পূর্ণ। যে একটা বছরে আপনার বাৎসরিক ম্যাক্সিমাম ডিমান্ড কত, তার উপর ডিপেন্ড করে আপনি সেই পাওয়ার প্ল্যান্টের সাইজ সবকিছু সাইজ সেট করবেন। সাইজ সেট করলে আপনি কস্ট বুঝতে পারবেন যে কতটুকু কস্ট লাগছে আপনার ইকুইপমেন্ট গুলো কিনতে, ঠিক আছে? এখন কি করা হয়, আপনার মেইন ব্যাপারটা যেটা এনশিওর করা হয় সেটা হচ্ছে আপনার রিলায়েবিলিটি। যে আপনার ধরেন কয়েকটা ইউনিট আছে, আপনার কোনো কারণে একটা ইউনিট বা দুইটা ইউনিট ফল করলো, তাহলে বাদ বাকি ইউনিটগুলো মিলে যেন আপনার কোনো একটা জায়গার যে আপনার রিকোয়ারমেন্ট, যে এতটুকু লোড আপনার দরকার হচ্ছে, সেটা যেন সাপ্লাই দিতে পারে। ওর্স কেসে হ্যাঁ আপনি লোডশেডিং করতে পারবেন। লোডশেডিং যে কোনো কারণে আপনার অনেকগুলো দুই তিনটা ইউনিট একসাথে বসে গিয়েছে, তখন আপনি কোনো একটা এলাকার পাওয়ার কাট করে দিলেন, তাহলে হচ্ছে কি আপনি এই সুযোগে ওই ইকুইপমেন্টগুলো ঠিক করে পরবর্তীতে আবার ওই সাপ্লাইটা আবার কন্টিনিউ করলেন, এটা করতে পারেন। কিন্তু আমরা চাবো না যে কোনো একটা এরিয়াতে আমরা পাওয়ার কাট হয়ে যাক। সেটা হচ্ছে কি আমরা এখন যতদিন যাচ্ছে তত বেশি সেটা কি আমরা চেষ্টা করছি যে রিলায়েবল করার, যে পাওয়ার প্ল্যান্টগুলো আমাদের আগের চেয়ে দেখেন লোডশেডিং অনেক কমে গিয়েছে। এগুলো হচ্ছে কি যে আপনার যে আমাদের পাওয়ার আগের তুলনায় অনেক বেশি জেনারেট হচ্ছে, আমরা বাইরে থেকে এখন ইন্ডিয়া থেকে কি করছি, পাওয়ার আবার এক্সপোর্টও করছি, ঠিক আছে? দেখেন এখন এখানে কি বলা হচ্ছে, ক্যাপাসিটি স্কেজুলিংটা কিভাবে করবেন। একটা জেনারেশন একটা জেনারেটিং প্ল্যান্টে ধরেন আপনার এরকম 60টা ইউনিট আছে, এটা একটু লক্ষ্য করেন, 60টা ইউনিট আছে। এখন 60টা ইউনিটের আপনার ক্যাপাসিটি এখানে দেওয়া আছে, আর এগুলো হচ্ছে তাদের অর্ডার অফ ইফিসিয়েন্সি। এখানে বলেন তো সবচেয়ে ইফিসিয়েন্ট কোনটা মনে হচ্ছে আপনাদের? এটা দেখে বলেন আমাকে, 60টা ইউনিটের মধ্যে কয় নাম্বার ইউনিটটা সবচেয়ে বেশি ইফিসিয়েন্ট বলেন দেখি। এক যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইফিসিয়েন্ট। এক সবচেয়ে বেশি ইফিসিয়েন্সি হচ্ছে এই যে ইফিসিয়েন্সি অর্ডার 1 মানে হচ্ছে এই সবচেয়ে বেশি ইফিসিয়েন্ট, সেটা কোনটা? 6 নাম্বারটা। 6 নাম্বার ইউনিটটা সবচেয়ে বেশি ইফিসিয়েন্ট, তারপরে 5, তারপরে আপনার 7, তারপরে 4, তারপরে 5, তারপরে সরি তারপরে 2, তারপরে 3, তারপরে 1, ঠিক আছে? অর্ডার অফ ইফিসিয়েন্সি মানে যেটা সবচেয়ে কম নাম্বার সেটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইফিসিয়েন্ট, ঠিক আছে? তাদের ক্যাপাসিটি গুলো দেয়া আছে। এখন কি করা হয় দেখেন, যে আপনার ধরেন যেইটুকু লোড আপনাকে সাপ্লাই দিতে হবে, আপনার ডিমান্ড যতটুকু, সেই অনুসারে আপনি এই এই যে ধরেন ইউনিটগুলোর মধ্যে লোডটা ভাগ করবেন। কিন্তু আপনি কাকে আগে লোডিং করবেন সেটা ডিপেন্ড করবে হচ্ছে কার ইফিসিয়েন্সি সবচেয়ে বেস্ট সেটার উপরে। এখানে সবচেয়ে বেস্ট ইফিসিয়েন্সি হচ্ছে ইউনিট নাম্বার 6, তাহলে কিন্তু আমরা সবচেয়ে আগে লোডিং করব হচ্ছে ইউনিট নাম্বার 6 কে। দেখেন এটা সেখানে এখানে কি বলা হচ্ছে, এই দেখেন এখানে আপনার কিছু দেখেন লোড দেয়া আছে, যে আপনার 0 থেকে দেখেন 50 মেগাওয়াট লোড পর্যন্ত। 0 থেকে 50 মেগাওয়াট লোড পর্যন্ত, মানে 0 চেয়ে বেশি, এখানে প্লাস 0 চেয়ে বেশি কিন্তু 50 মেগাওয়াট পর্যন্ত। এই লোডটাকে আপনি কিভাবে দেখেন, মানে আপনার ইউনিটগুলোকে কিভাবে অর্ডারে প্লেস করবেন। দেখেন সবার আগে আপনি প্লেস করবেন হচ্ছে 6 নাম্বারটা। 6 নাম্বার ইউনিটে কেন আগে প্লেস করলাম বলেন দেখি আমাকে, আছেন আপনারা? ম্যাম। আচ্ছা, 6 নাম্বার ইউনিটটাকে কেন আগে প্লেস করলেন সেটা বলেন তো। কারণ 6 নাম্বার ইউনিটটা সবচেয়ে বেশি ইফিসিয়েন্ট ছিল, এফিসিয়েন্সি বেশি। সবচেয়ে বেশি ইফিসিয়েন্সি অনুসারে আমরা প্লেস করব। 6 নাম্বার ইউনিটে প্লেস করলেন। এখন আপনাদের মনে হতে পারে যে 50 মেগাওয়াট লোডের জন্য দুইটা কেন এখানে প্লেস করা হয়েছে, কেন বলেন দেখি।
বলেন। এটা আপনারা জানেন কেন প্লেস করা হয়েছে, এগুলো এটা কমন সেন্সের ব্যাপার, আপনারা জানেন। কারণ কোনো কারণে যদি একটা আপনার ফেল করে, তাহলে কি আপনার বাদ বাকি আরেকটা যেটা আছে সেটা যেন কি আপনার সাপ্লাইটা এনশিওর করতে পারে, যেন রিলায়েবিলিটিটা আমরা ফার্স্টে কিন্তু এনশিওর করছি, এটা লক্ষ্য করেন যে কতটুকু রিলায়েবল আপনার পাওয়ার প্ল্যান্ট। একটা কোনো কারণে নষ্ট হলো, ফল করলো, তাহলে কি আপনার বাদ বাকি আরেকটা মিলে যেন 50 মেগাওয়াট পর্যন্ত সাপ্লাই দিতে পারে। এটা এনশিওর করা হয় যে হাইয়েস্ট যেটা আপনার ধরেন এখানে ইউনিটের ক্যাপাসিটি, সেটা যদি নাও থাকে, কোনো কারণে ফলো করে, তাহলে সবচেয়ে হাইয়েস্টটা বাদ দিলেও যেন যেটা থাকে রেস্ট অফ দ্য ইউনিট মিলে যেন আপনার ক্যাপাসিটিটা, মানে আপনার ডিমান্ডটা যেন ফুলফিল করতে পারে। দেখেন এই জন্য 50 মেগাওয়াট পর্যন্ত কিন্তু আমার দেখেন দুইটা ইউনিট একসাথে রান করা হচ্ছে ওই রিলায়েবিলিটিটা এনশিওর করার জন্য। এখন যখন আপনার 50 মেগাওয়াটের চেয়ে বেশি চলে আসছে, তখন কি করা হচ্ছে দেখেন, 6-এর পরে 5 করেছি, কারণ হচ্ছে আপনার এটা 1 নাম্বার ইফিসিয়েন্ট ছিল, ওটা 2 নাম্বার ইফিসিয়েন্ট ছিল, তারপরে আপনার 7 নাম্বারটা ছিল 3 নাম্বার ইফিসিয়েন্ট। তাহলে এখন 50 মেগাওয়াটের বেশি লাগছে আপনার সিস্টেমের লোড, ধরেন 50 মেগাওয়াটের চেয়ে বেশি হয়ে গেছে, তখন আপনি কি করবেন? তখন আপনি অন করবেন হচ্ছে যেটা আপনার থার্ড ইফিসিয়েন্ট সেটা। কেন বলেন তো কেন? ধরেন আপনার দুইটা 50 মেগাওয়াটই ছিল, আপনার যদি কোনো কারণে একটা ফল করে, তাহলে তো বাকি 50 মেগাওয়াট দিয়ে আপনি 50-এর বেশি কিভাবে সাপ্লাই দিবেন? পারবেন দিতে? এই জন্য আপনারা কি করছেন যে ম্যাম। আরেকটা যে থার্ড ইউনিট সেটাকে আপনি অন করে দিচ্ছেন, যেটা আপনার থার্ড ইফিসিয়েন্ট সেটা। তাহলে এটা হচ্ছে আমার কত, এর ক্যাপাসিটিটা একটু বেশি, সেটা হচ্ছে কত 70 মেগাওয়াট। তাহলে আপনি কে এনশিওর করলেন যে আপনার এই তিনটা ইউনিটের মধ্যে সবচেয়ে লার্জেস্ট ইউনিট যেটা, সেটা যদি কোনো কারণে ফলো করে, ফেল করে, তাহলেও আপনার রেস্ট অফ দ্য ইউনিট মিলে যেন আপনার 50+ ডিমান্ডটা সাপ্লাই দিতে পারে। এখন 50 থেকে 100 পর্যন্ত দেখেন, এখানে 100 মেগাওয়াট আছে, এখানেও কিন্তু ঠিক একই জিনিস আছে। কেন বলেন তো? যদি কোনো কারণে সবচেয়ে লার্জেস্টটা ফল করে, তাহলেও বাকি দুইটা মিলে আপনার 100 মেগাওয়াট সাপ্লাই দিতে পারছে। কিন্তু যখনই 100-র চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আবার এই তিনটা দিয়ে হচ্ছে না। কারণ কি, যে লার্জেস্ট ইউনিটটা ফল করলে কিন্তু আপনার দুইটা 50 মিলে কিন্তু আপনার 100+ ডিমান্ড ফুলফিল করতে পারবে না। এই জন্য আপনার যেটা ফোর্থ ইফিসিয়েন্ট সেটাকে অন করে দেওয়া হচ্ছে। তাহলে লার্জেস্ট ইউনিট ফল করলে আপনার দেখেন 120-এর মতো 100-র চেয়ে বেশি সেটা কিন্তু মিট আপ হচ্ছে। 120-এ 20 পর্যন্ত এভাবেই চলবে। আবার 120-এর বেশি যখন হয়ে যাবে, তখন কিন্তু আপনার আবার এটা খেয়াল রাখতে হবে যে এই লার্জেস্ট ইউনিটটা ফল করলে আপনার বাদ বাকি গুলো মিলে 120-এর চেয়ে বেশি সাপ্লাই দিতে পারবেন না, কারণ এখানে 120 আছে, তার চেয়ে বেশি দরকার আমার। এই জন্য আপনার যেটা হচ্ছে ফোর্থ ইফিসিয়েন্ট সেটাকে অন করে দেওয়া হচ্ছে। এভাবে আপনার কি হচ্ছে দেখেন, এই যে অর্ডার অফ কানেক্টিং দ্য ইউনিটস, এটা হচ্ছে এরকম, এভাবে আপনার অর্ডারটা সেট করা হচ্ছে যে ইফিসিয়েন্সি ওয়াইজ। এবং দেখেন আপনার মেগাওয়াট, মানে আপনার সিস্টেমের যা লোড, তার চেয়ে কিন্তু দেখেন আমার ক্যাপাসিটিটা সবসময় বেশি রাখা হচ্ছে। যেটা আপনি ক্যাপাসিটি ইন অপারেশন, সেটা কিন্তু বেশি রাখা হচ্ছে। কেন? ওই যে রিলায়েবিলিটিটা এনশিওর করার জন্য। আপনার যেগুলো ছোট ছোট পাওয়ার প্ল্যান্ট, সেগুলোতে ধরেন যে এরকম হয় যে পিক ডিমান্ডের সাথে আপনার ক্যাপাসিটি অফ দ্য লার্জেস্ট ইউনিট সেটা যোগ করে আপনার মানে টোটাল ক্যাপাসিটিটা সেট করা হয় একটা প্ল্যান্টের। অ্যাটলিস্ট তো আপনার ক্যাপাসিটি কেমন হতে হবে, অ্যাটলিস্ট যেন ম্যাক্সিমাম ডিমান্ডের সমান হয়। কিন্তু আপনার যেগুলো পাওয়ার প্ল্যান্ট, সেগুলোতে কি আপনার রিলায়েবিলিটি এনশিওর করার জন্য কি করা হয়, লার্জেস্ট ইউনিটের ক্যাপাসিটিটাও যোগ করে দেওয়া হয় এর সাথে। আর যেগুলো আরো বড় ধরেন পাওয়ার প্ল্যান্ট, সেখানে কি করা হয়, দুইটা লার্জেস্ট ক্যাপাসিটি ইউনিটের সেগুলো যোগ করা হয় আপনার মোটামুটি পিক ডিমান্ডের সাথে। ওইভাবে আপনার ক্যাপাসিটিটা সেট করা হয় একটা পাওয়ার প্ল্যান্টের, যে পিক ডিমান্ড তো আপনার সাপ্লাই দিচ্ছেই সে, তারপরও কি হচ্ছে, আপনার যেই জেনারেটিং ইউনিটগুলো আছে তার মধ্যে যে দুটো লার্জেস্ট, তাদের যে ক্যাপাসিটি, সেই দুটো যোগ করে আপনার টোটাল ক্যাপাসিটি প্ল্যান্টে সেট করা হয়। যেন কোনো কারণে ধরেন কোনো দুইটাই ধরেন ফেল করলো, তাহলে যেন আপনার বাদবাকি ইউনিটগুলো মিলে ওই পিক ডিমান্ডটা মিট করতে পারে। ঠিক আছে? এখানে দেখেন যে এই যে একটা ডেইলি বেসিসে কি হচ্ছে, আওয়ারলি ভেরিয়েশন গুলো দেখানো হচ্ছে, যে ডিমান্ড হচ্ছে আপনার এটা, কিন্তু ডিমান্ডের তুলনায় দেখেন যে আপনার ক্যাপাসিটিটা কিভাবে সেট করা হচ্ছে। এই যে দেখেন এখানে ক্যাপাসিটি এখানে কত দেখেন, 170 থেকে 215 পর্যন্ত গিয়েছে। দেখেন এই যেখানে 170 থেকে শুরু হচ্ছে, 170, তারপরে কত আছে দেখেন 190, 200 এভাবে বেড়েছে। কিন্তু এখানে এই তুলনায় কিন্তু আপনার ডিমান্ড কিন্তু এত ছিল না, 170 কিন্তু ডিমান্ড ছিল না, কিন্তু আপনি ক্যাপাসিটি কিন্তু সবসময় বেশি রাখছেন। দেখেন 100, এখানে আপনার ক্যাপাসিটি ছিল হচ্ছে, আপনি রেখেছেন 170, কিন্তু ডিমান্ড কিন্তু আপনার 170 ছিল না, ধর 100 মেগাওয়াটের মতো ছিল। তারপরে এখানে আপনার 190, আপনার ডিমান্ড কিন্তু সবসময় দেখেন কম, ডিমান্ডের চেয়ে কিন্তু আমরা ক্যাপাসিটিটা বেশি রাখছি সবসময়, ওই রিলায়েবিলিটিটা এনশিওর করার জন্য। এখানে বলছে কি যে আপনার, যদিও এখানে আমরা দেখলাম কি যে হাইয়েস্ট আপনার প্ল্যান্টের ক্যাপাসিটি 215 মেগাওয়াট পর্যন্ত যাচ্ছে, কিন্তু এখানে আপনার যেটা বলছে যে ম্যাক্সিমাম প্রোটেক্টেড ডিমান্ড যেটা, সেটা কিন্তু আপনার ম্যাক্সিমাম ক্যাপাসিটি যে ইউনিটে, সেটা বাদ দিয়ে বাদ বাকিটা চিন্তা করা হয়।
যে 215 মেগাওয়াট যদিও আপনার টোটাল ক্যাপাসিটি, কিন্তু এই যে হাইয়েস্ট যে ইউনিটের ক্যাপাসিটি সেটা বাদ দিয়ে বাদ বাকিটা হচ্ছে আপনার সবসময় আপনি এনশিওর করতে পারবেন, যে বাদ বাকিটা আপনার সবসময় আপনি সাপ্লাই দিতে পারবেন। ওই সময় কি আপনার এটা নষ্ট হয়ে গেল, ধরেন আপনি বাদ বাকি ইউনিট দিয়ে আপনার লোডটা চালাচ্ছেন, তারপরে কি করছেন, এই সময় এটাকে ঠিক করে ফেলছেন, ঠিক করে পরে আবার সেটাকে কানেক্ট করে নিচ্ছেন। ঠিক আছে, এখানে দুইটা টার্ম আছে, লক্ষ্য করবেন যে এটা অনেক সময় ডেফিনেশন আসে পরীক্ষায়, একটাকে বলা হচ্ছে স্পিনিং ক্যাপাসিটি আর একটাকে বলা হচ্ছে স্পিনিং রিজার্ভ। এখন এগুলো কি দেখেন, এটা হচ্ছে ধরেন একটা আমি এক্সাম্পল দিই তাহলেই বুঝতে পারবেন। যে ধরেন আপনার কাছে একটা ধরেন আপনি ডিজেল ইঞ্জিন দিয়ে ধরেন একটা জেনারেটরকে রান করাচ্ছেন, এটা আমরা পড়েছি অলরেডি, ডিজেল ইঞ্জিন দিয়ে জেনারেটরকে রান করেন কিভাবে। এখানে কেমিক্যাল এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করেন, তারপর জেনারেটর মেকানিক্যালটাকে ইলেকট্রিক্যালে কনভার্ট করে ফাইনালি। এখন এগুলোকে বলা হয় আপনার জেন সেট। এই সেটটাকে, ডিজেল ইঞ্জিন জেনারেটরটাকে বলা হয় জেন সেট। এরকম ধরেন আপনার একটা জেনারেশন মানে জেন সেট আছে, যেগুলো ধরেন এদের রেটেড ক্যাপাসিটি ধরেন আপনার গায়ে, ওদের গায়ে লেখা থাকে যে 4 মেগাওয়াট। আমরা কিন্তু জানি যে আপনার ডিজেল ইঞ্জিন কিন্তু খুব বড় বড় মেগাওয়াট সাপ্লাই দিতে পারে না, তার আউটপুট কিন্তু মোটামুটি মানে কমই হয়, এটা আমরা জানি। বড় বড় কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল যেগুলো পাওয়ার প্ল্যান্ট আছে ওগুলোর মতো এত বেশি আপনার পাওয়ার সাপ্লাই দিতে পারে না ডিজেল ইঞ্জিন। ধরেন এরকম ডিজেল ইঞ্জিন দিয়ে আপনি একটা ছোট পাওয়ার প্ল্যান্ট রান করাচ্ছেন, এখানে এর গায়ে লেখা আছে 4 মেগাওয়াট লোড, মানে রেটেড লোড। রেটেড রেটেড মানে কি, কেউ বলতে পারবেন আমাকে? আপনারা যখন দেখবেন একটা বাল্ব আছে ধরেন আপনার কাছে 220 ওয়াট, সরি 220 ভোল্ট। হ্যালো হ্যালো, জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম, ধরেন শোনা আমি বললাম যে যাচ্ছে। 220 ভোল্ট, ধরেন 100 ওয়াটের একটা বাল্ব আছে, এই যে গায়ে যে লেখা থাকে এই রেটিংটা, এটার মানে কি বলেন তো আমাকে? এই ভোল্টেজে হচ্ছে সর্বোচ্চ আউটপুটটা পাবো আমরা। সর্বোচ্চ ইফিশিয়েন্ট হবে, তাই তো? তাহলে হচ্ছে কি যে আপনি যে জেনারেশন ইউনিট যে সেটটা আছে, এখানে যদি আমি 4 মেগাওয়াট বলি যে হচ্ছে তার রেটিং, তাহলে আপনি কি বুঝবেন? তাহলে বুঝবেন হচ্ছে যে তার ইফিসিয়েন্সিটা যখন ধরেন আপনার 4 মেগাওয়াট রিচ করবে, তখন কিন্তু সে যখন সে 4 মেগাওয়াট লোড রান করবে, তখন কিন্তু তার ইফিসিয়েন্সিটা হবে কি আপনার ম্যাক্সিমাম। এটা কিন্তু আপনি বুঝতে পারছেন। তার মানে কিন্তু এই না যে সে সবসময় 4 মেগাওয়াটে রান করছে, এরকম তো না। কখনো সে 4 মেগাওয়াটের চেয়ে কম লোডে রান করবে, ম্যাক্সিমাম সময় কম লোডে রান করতে পারবে কোনো সমস্যা ছাড়া। হয়তো ইফিসিয়েন্সি আপনার ম্যাক্সিমাম হবে না, কিন্তু কোনো সমস্যা ছাড়া কিন্তু সে রান করতে পারবে। ফুল লোডে রান করলে আমরা জানি হচ্ছে কি আপনার সে সবচেয়ে বেশি ইফিসিয়েন্ট হয়। এটা আমরা এনার্জি কনভার্সন 1 থেকে পড়ে আসছি। কখনো কখনো খুব কম সময়ের জন্য সে ওভারলোডেড হতে পারে, কিন্তু ওভারলোডেড হওয়াটা কিন্তু ভালো না। তাহলে আপনার কি হয়, মানে ওই ডিভাইসটা ওই সিস্টেমটা আপনার খুব বেশি হিটেড হয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব ওভারলোডিংটাকে আমাদের দূর করা দরকার। ঠিক আছে, অনেক সময় ওভারলোডের সে রান করতে পারে। এখন ধরেন এরকম আপনার কাছে 3টা জেনারেশন সেট আছে, ধরেন 3টা জেনারেটর সেট আছে। এখন আপনি 3টা জেনারেটর সেট দিয়ে ধরেন কোনো একটা এরিয়ার পাওয়ার সাপ্লাই দিচ্ছেন, ধরেন এরকম, ধরেন এর ধরেন 9 মেগাওয়াট পাওয়ার সাপ্লাই দিচ্ছেন। ধরেন এখানে আবার এরিয়াতে ধরেন কিছু ইন্ডাস্ট্রিয়াল কাস্টমার আছে, কিছু আপনার রেসিডেন্সিয়াল কাস্টমার আছে। এরা ধরেন নিচ্ছে হচ্ছে 6 মেগাওয়াট, এরা ধরেন নিচ্ছে হচ্ছে 3 মেগাওয়াট। আর আপনার যে জেনারেশন সেটগুলো আছে, যদিও আপনার তার 4 মেগাওয়াট রেটেড দেয়া, আপনার 9 মেগাওয়াট কিন্তু যদি আপনার লোড সাপ্লাই দিতে হয়, আপনার কিন্তু 4 মেগাওয়াটে তাদেরকে রান করানোর দরকার নেই। দেখেন এরা কিন্তু 3 মেগাওয়াট করে রান করতে পারছে। 3টা যদি 3 মেগাওয়াট করে রান করে, 3 আর 3 6 আর 3 9, দেখেন তাহলে কিন্তু 9 মেগাওয়াট লোড তারা সাপ্লাই দিতে পারবেই। ঠিক আছে, এখন দেখেন আপনার স্পিনিং রিজার্ভটা বলি, স্পিনিং রিজার্ভটা কি আর স্পিনিং ক্যাপাসিটিটা কি। স্পিনিং ক্যাপাসিটিটা হচ্ছে কি যে আপনার আপনার পাওয়ার প্ল্যান্টে অ্যাভেলেবেল যতগুলো ইউনিট আছে তাদের রেটেড ক্যাপাসিটি টোটাল কত। এখানে আপনার দেখেন 3টা ইউনিট আপনি ইউজ করছেন, 3টা জেনারেশন ইউনিট, তারা কিন্তু 3 মেগাওয়াট লোড রান করাচ্ছে, কোনো সমস্যা নাই, কিন্তু তারা রেটেড কত, তারা হচ্ছে 4 মেগাওয়াট না, দেখেন তাদের রেটিংটা, তারা 4 মেগাওয়াট রেটিং এ মানে লোডে রান করলে হাইয়েস্ট এফিশিয়েন্ট হবে। তাহলে স্পিনিং ক্যাপাসিটি হচ্ছে তাদের যেসব ইউনিটগুলো আপনার আছে পাওয়ার প্ল্যান্টে, তারা তাদের তাদের টোটাল ক্যাপাসিটিটা কত সেগুলোর যোগফল। 3টা ইউনিট আছে আপনার, 3টা ইউনিটকে আপনি দেখছেন যে তাদের রেটেড ক্যাপাসিটি হচ্ছে 4 মেগাওয়াট করে, তাহলে তাদের স্পিনিং ক্যাপাসিটি কত?
স্পিনিং ক্যাপাসিটি, সেটাকে টোটাল ক্যাপাসিটিও বলা হচ্ছে, সেটা হচ্ছে কত আপনার 4 মেগাওয়াট করে তিনটা, হাইয়েস্টটা যেটা সেটা হচ্ছে কত 12 মেগাওয়াট। আর ধরেন আপনার লোড ইউজ করছে কত, লোড ইউজ করছে হচ্ছে আপনার কনজিউম হচ্ছে 9 মেগাওয়াট, লোড ইউজ করছে আপনার 9 মেগাওয়াট। তাহলে স্পিনিং রিজার্ভটা কি হবে বাবা, দেখেন এই যে টোটাল ক্যাপাসিটি থেকে যদি আপনি লোড কনজিউম সেটা বিয়োগ করেন তাহলে বাদবাকিটা হচ্ছে আপনার স্পিনিং রিজার্ভ। তাহলে ক্যাপাসিটি কত আপনার টোটাল, সেটা হচ্ছে 12 মেগাওয়াট, সেখান থেকে আপনার লোড কনজিউম হচ্ছে 9 মেগাওয়াট, তাহলে বাদবাকি 3 মেগাওয়াট হচ্ছে আপনার কি স্পিনিং রিজার্ভটা। এটা হচ্ছে আনইউজ, সেটা আপনি এখনো ইউজ করেন নাই। টোটাল ক্যাপাসিটি কিন্তু আপনার 12 মেগাওয়াট ছিল, আপনি কিন্তু এগুলোকে 4 মেগাওয়াটে অবশ্যই রান করাতে পারেন, কিন্তু সেগুলো আপনার লাগছে না, আপনি সেটা এখনো ইউজ করেন নাই। সেটা হচ্ছে বাদ, যেটা আপনি ইউজ করেননি সেটা হচ্ছে আপনার রিজার্ভ, স্পিনিং রিজার্ভ। আর স্পিনিং ক্যাপাসিটি হচ্ছে কি আপনার সবগুলো ইউনিট মিলে তাদের টোটাল ক্যাপাসিটি কত সেগুলোর যোগফল। কথাটা কি বুঝছেন বাবারা? ইয়েস ম্যাম। আচ্ছা, এখান থেকে আপনার ডেফিনেশন আসে অনেক সময়, আপনারা ইচ্ছা করলে এক্সাম্পল দিয়ে বলতেও পারেন ডেফিনেশনটা কি। এখন আসেন এখানে ছোট্ট একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি যে হাইড্রোলিক স্টেশনগুলো যেগুলো, এগুলো তো আপনার কোনো মানে আপনার ধরেন হাইড্রোলিক স্টেশনে আপনার এগুলোকে কিন্তু আপনি দুভাবে রান করতে পারেন। একটা হচ্ছে কি যে আপনি মানে সলো রান করালেন কোন হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট, আপনি শুধু ওই যে আপনার ওয়াটার যে হেড সেই হেডের উপর ডিপেন্ড করে পাওয়ার জেনারেট করছেন, সেটা করতে পারেন। আবার করতে পারেন কি যে তখন থার্মাল ইউনিটের সাথে কানেক্ট করে রান করতে পারেন। এখন দেখেন ব্যাপারটা হচ্ছে কি যে আপনি যদি কোনো একটা হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টকে একা একা রান করান, মানে হচ্ছে এখানে আর অন্য কোনো কম্বাইন পাওয়ার প্ল্যান্ট না, মানে একাই সে রান করছে, কোন একাই সে পাওয়ার জেনারেট করছে, তখন কি প্রবলেমটা হয় আপনাদেরকে আমি আগেও বলেছিলাম। সেটা হচ্ছে কি যে আপনার যখন সিস্টেমের ডিমান্ডটা পিকে যায় তখন কিন্তু আপনার ওয়াটারের ফ্লোটা ম্যাক্সিমাম বা হাইয়েস্ট নাও হতে পারে। ওয়াটারের ফ্লো তো আপনার নেচারের উপর ডিপেন্ড করছে, আর আপনার ডিমান্ড তো আর নেচারের উপর ডিপেন্ড করছে না। যখন কার ডিমান্ড বেশি হবে, সিস্টেমের পিক ডিমান্ড কখন, সেটার কিন্তু আপনি ওয়াটার ফ্লোর সাথে সামঞ্জস্যটা রাখতে পারবেন না। যখন আপনার হাইয়েস্ট হচ্ছে আপনার ওয়াটার ফ্লো হচ্ছে তখন আপনি হাইয়েস্ট পাওয়ার সাপ্লাই দিতে আউটপুট তৈরি করতে পারছেন, কিন্তু তখন তো আপনার সিস্টেমের ডিমান্ড পিকে নাও পৌঁছাতে পারে। তখন আপনি কি করবেন, এইসব ব্যাপারগুলোতে কিন্তু যে একটু কেয়ারফুলি ডিল করতে হয়, যে আপনি লোডটা স্কেজুলিং করবেন একটু কেয়ারফুলি। মানে আপনার যেগুলো বড় বড় হাইড্রোলিক ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট সেখানে কিন্তু আপনার সব সময় আপনার কি একটা ওয়াটার রিজার্ভ রাখা হয়, যে ওয়াটার হেডটা সাফিসিয়েন্ট রাখা হয় যেন সে কি করে আপনার মানে পাওয়ারটা আউটপুটটা মানে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে। যদি আপনার কোনো কারণে ওয়াটার হেডটা কমে যায় তাহলে আমরা দেখেছি কি আবার পাম্প করে ওয়াটার হেডটা বাড়ানো হয়, এক্সটার্নালি কোনো একটা পাম্প ইউজ করে। ঠিক আছে, যদি আপনি সলো রান করান তাকে। কিন্তু যদি আপনি ধরেন যে এরকম দেখছেন যে আপনার অপশন আছে যে আপনি একটা কোনো থার্মাল পাওয়ার প্ল্যান্টের সাথে এরকম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটাকে অ্যাড করতে পারছেন, তখন আপনি যদি আপনার অ্যাভেলেবেল পরিমাণ ওয়াটার সাপ্লাই থাকে তাহলে আপনি কি করলেন, হাইড্রো ইলেকট্রিকটাকে আপনার ইউজ করা কিন্তু সবচেয়ে বেশি কনভেনিয়েন্ট, কারণ হচ্ছে এখানে কিন্তু আপনার কোনো ফুয়েল কস্ট নাই। যেমন থার্মাল পাওয়ার প্ল্যান্টে আপনার কোল লাগছে বা ধরেন গ্যাস গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে গ্যাস লাগছে, ওই খরচগুলো তো আমার এখানে নাই। হাইড্রো ইলেকট্রিক আমরা জানি যে এখানে আপনার ওই ফুয়েল কস্টটা লাগছে না। এই জন্য আপনি কি করছেন, যদি আপনার কাছে অ্যাভেলেবেল ওয়াটার সাপ্লাই থাকে, আপনি বেস লোডের যে ডিমান্ড, যেই ডিমান্ডটা আপনাকে সবসময় ইনশিওর করতে হচ্ছেই 24/7, সেটা কিন্তু আপনি এই যে ওয়াটারের যে ফ্লো সেগুলোর এনার্জিটাকে কাজে লাগিয়েই পাওয়ার তৈরি করতে পারবেন। বাদ বাকি যখন পিক ডিমান্ডে পৌঁছাবে তখন কিন্তু আপনি থার্মাল পাওয়ার প্ল্যান্টটা এর সাথে কানেক্ট করতে পারেন, যদি আপনার ওয়াটারটা আপনার সাফিসিয়েন্ট পরিমাণ অ্যাভেলেবেল থাকে। তাহলে বেস লোড ডিমান্ড যেটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট, যে 24/7 কিন্তু আপনার এইটুকু ডিমান্ড সাপ্লাই দিতে হচ্ছেই। তারপরে আপনার সেটা ভ্যারি করছে, কখনো বেশি হচ্ছে কখনো এর চেয়ে বেশি লাগছে, দেখেন এর চেয়ে বেশি লাগছে, কিন্তু 24/7 এই পরিমাণ আপনার কিন্তু লোডটা সাপ্লাই এনশিওর করতে হবেই। সেটা আপনি ওয়াটার সাপ্লাই অ্যাভেলেবেল থাকলে হাইড্রো ইলেকট্রিক দিয়ে করতে পারেন, কিন্তু যদি ওয়াটার সাপ্লাই অ্যাভেলেবেল না থাকে, ওয়াটারের ফ্লো যদি কম থাকে, তখন আপনি কি করবেন, তখন তো আপনি তাকে আর বেস লোড সাপ্লাই দেওয়ার জন্য ইউজ করতে পারবেন না। তখন যেটা করা হয় যে আপনার ওই যে ওয়াটারের যে অল্প অল্প ফ্লো সেটাকে আপনার কি করা হয়, একটা মানে জমা করা হয়, যে ওয়াটার ফ্লো যতক্ষণ পর্যন্ত না বাড়ে ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে জমা করি, ওয়াটার হাইটটাকে বাড়াই, ওয়াটারের লেভেলটাকে বাড়াই। সেজন্য আপনার কি করা হচ্ছে যে একটা পন্ডের সিস্টেম তৈরি করা হয়, তখন আমরা ওয়াটারের লেভেলটা একটা সাফিসিয়েন্ট পরিমাণে পৌঁছায়, তখন আপনি সেটা ইউজ করতে পারেন। কিন্তু এটা কিন্তু আপনার 24/7 আপনি পাচ্ছেন না, কারণ আপনি তো কিছু সময় ওয়াটারটাকে শুধু ওয়াটারটাকে জমা করার কাজে ব্যবহার করছেন, যে এই সময়টা আমাদের ওয়াটারটা শুধু জমা হবে, ওয়াটার লেভেলটা বাড়বে। তখন আপনি কি থার্মাল পাওয়ার প্ল্যান্টটাকে আপনি সবসময় বেস লোডের জন্য ইউজ করলেন, আর যখন পিক ডিমান্ডটা শুধু আসলো তখন আপনার যেই ধরেন ওয়াটার লেভেলটা সাফিসিয়েন্ট পরিমাণ এনার্জি
গেইন করলো যে ওয়াটারের হেডটা এখন ঠিক আছে, এত পরিমাণ এনার্জি আছে যে আমার পিক ডিমান্ডটাকে ধরেন বি থেকে সি পরিমাণ সাপ্লাই দিতে পারবে, তখন আপনি সেটাকে থার্মাল পাওয়ার প্ল্যান্টের সাথে যোগ করে দিলেন, যে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট হিসাবে তখন রান করালেন। ঠিক আছে, এখানে এটুকুই বলা হয়েছে। আর হচ্ছে আপনারা উম, এগুলো তো পড়বেন। আর আগের কোনো পড়া নিয়ে কোনো প্রবলেম আছে কিনা বলেন তো, কুইজের সিলেবাস নিয়ে বাবা? আপনারা এখনো আমার ওই ভিডিওটা দেখেনি, ওটা কিন্তু অবশ্যই দেখবেন, আমি বারবার বলছি।